আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো একজন ভাই আর কি বলেছেন যে তোমাদের বেসিক ইলেকট্রনিক্স বই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। তো ওই অনুপাতে আজকে তোমাদের জন্য আমরা বেসিক ইলেকট্রনিক্স বইয়ের ক্লাস নিয়ে এসেছি। তো যেহেতু আমরা ফার্স্ট আজকে বেসিক ইলেকট্রনিক্স পড়াবো, তো এই জন্য ফার্স্ট আমরা যে অধ্যায় দিয়ে শুরু করবো প্রথম অধ্যায় দিয়ে। তাহলে দেখো ভাইয়া, বেসিক ইলেকট্রনিক্স আমরা আজকে প্রথম অধ্যায় দিয়ে শুরু করবো। তো প্রথম অধ্যায়ের নামটা আগে আমরা দেখি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি সোল্ডারিং এবং কালার কোড। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সোল্ডারিং এবং কালার কোড। এখানে টোটাল দুইটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে কি সোল্ডারিং এবং দ্বিতীয় বিষয়টি বলতো কালার কোড। তাহলে সোল্ডারিং জিনিসটা আসলে কি? তো সোল্ডারিং বিষয়টা হচ্ছে যে কোনো একটি পরিবাহী পদার্থকে সোল্ডারিং আয়রনের সাহায্যে যদি আমরা অপর একটা পরিবাহীর সঙ্গে বা অপর কোনো একটা সার্কিটে যদি সংযোগ স্থাপন করি, এটাকে মূলত বলা হয় সোল্ডারিং। তো এখানে একটা বিষয় তোমাকে জানা লাগবে যে সোল্ডারিং আসলে কিসের সাহায্যে করা হয়। সোল্ডারিং করার জন্য উপায় হচ্ছে কি সোল্ডারিং আয়রনের সাহায্যে তোমাকে সোল্ডারিংটা করতে হবে। এখন দেখবে সোল্ডারিং আয়রন আবার মানে সোল্ডারিং আয়রনের কিছু অংশ আছে যে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে যে সোল্ডারিং আয়রনের ব্যাখ্যা দাও বা সোল্ডারিং আয়রনের গঠনগুলো ব্যাখ্যা দাও। তো সহজ ভাষায় যদি তুমি দাও, সোল্ডারিং আয়রনকে অবশ্য একদম গ্রাম্য অঞ্চলে কি তাতাল বলা হয়। তো সোল্ডারিং আয়রনের সামনে যে অংশটা থাকবে, তো আমি দেখাইতেছি, ধরো যে এরকম থাকবে, এখানে ধরো তার, এখানে প্লাগ। তো সোল্ডারিং আয়রনের সামনের যে অংশটা, এই অংশটাকে বলা হয় কি বিট। কি বলা হয় বলতো ভাইয়া? বিট। আর এইখানে যে মাঝখানে একটা অংশ থাকে, এটাকে হিটিং উপাদান বা কয়েল বলা হয়। এটাকে কি বলা হয়? হিটিং উপাদান। হিটিং উপাদান। আর এইখানে ধরার মতো যে অংশটা, এই অংশটাকে কি বলা হয় বলতো ভাইয়া? হাতল। এটাকে কি বলা হয়? হাতল। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পরিবাহী বা তার। পরিবাহী বা তার। তাহলে এটাই মূলত, আর এখানে তোমার টু পিন সকেট আর কি, মানে টু পিন। তো এটাই মূলত হচ্ছে তোমার একটা সোল্ডারিং আয়রনের গঠন। তো পরীক্ষায় মাঝে মাঝে আসছে, অনেক কম আসে আর কি। এভাবে যদি আসে যে একটি সোল্ডারিং আয়রনের গঠন লেখো, তাহলে কি করবা? তুমি আগে একটা সোল্ডারিং এর চিত্র দিবা, দেওয়ার পর লিখবা যে প্রথমে যে মাথাটা হচ্ছে বিট, পরে মাঝখানে এটা কি হিটিং উপাদান, এটা হচ্ছে হাতল, আর এটা হচ্ছে কি পরিবাহী। মূলত এইটুকু দিলেই সোল্ডারিং আয়রনের গঠন দেওয়া শেষ। এবং সোল্ডারিং আয়রনের সাথে কি করবো আমরা? সোল্ডারিং করবো। সোল্ডারিং কিভাবে করা হয়? সোল্ডারিং করার জন্য তোমার দুইটা বিষয় এখানে থাকতে হবে। এক নম্বর যেটা হচ্ছে তোমাকে এটাকে রান রাং বলা হয় অথবা লিড বলা হয়। কি বলা হয় বলতো? সোল্ডারিং লিড। আর একটা যেটা লাগে সেটা হচ্ছে রজন। একটা হচ্ছে লিড, আর একটা কি লাগে বলতো ভাইয়া? রজন। এখন দেখো, রজনের কাজ কি আর লিডের কাজ কি? যদিও রজনের কাজ বই দেওয়া নাই। এবং লিডটা কি? লিড হচ্ছে এমন একটা উপাদান যার সাহায্যে মূলত সোল্ডারিংটা করানো হয়। ধরো একটা পরিবাহীকে তুমি সার্কিটের সাথে সংযোগ করবা, এবং একটা পদার্থ লাগবে। ধরো যে এটা জিআই তারের মতোই দেখতে মোটামুটি। এই পদার্থটা তুমি এই তাতালের মধ্যে ধরবা, সোল্ডারিং আয়রনের ভিতরে ধইরা সার্কিটের ভিতরে দেওয়া হয়, মানে জয়েন হবে আর কি। তো লিড লিড তৈরি করা হয় কি কি দ্বারা? মূলত সীসা এবং টিন দ্বারা। কি বলতো? সীসা এবং টিন দ্বারা। এই লিড তৈরিতে তোমার সীসা থেকে কত ভাগ জানো? সীসা থাকে হচ্ছে তোমার 40 ভাগ। আর টিন থেকে কত ভাগ বলতো? টিন থাকবে 60 ভাগ। এই 60 ভাগ সীসা এবং 40 ভাগ টিন, এই দুটো সংমিশ্রণে কি তৈরি করা হয়? আর মানে লিড তৈরি করা হয়। এখন দেখো এর রতন। তো রতনের মূলত কাজটা কি? তুমি যখন যদি সোল্ডারিং করো, তাহলে তুমি অবশ্যই জানো রজনের কাজ কি। রজনের কাজ হচ্ছে, ধরো একটা পরিবাহীকে তুমি কোনো একটা সার্কিটের সাথে সংযুক্ত করবা বা সোল্ডারিং করবা। এই ক্ষেত্রে দেখা যাবে তোমার এই পরিবাহীর মধ্যে যদি কোনো ময়লা থাকে, বা যেখানে যে সার্কিটের ভিতরে তুমি সংযোগটা দিবা ওই সার্কিটের মধ্যে যদি ময়লা থাকে, রজনের সাহায্যে এই ময়লাটা পরিষ্কার করা হয়। এবং তোমার এই যে সোল্ডারিং আয়রনের যে বিটটা আছে, এই বিটটাও মাঝে মাঝে এর মধ্যে মরিচা পড়ে বা ধরো যে ময়লা থাকলে, এটাকে আগে তোমার রজনের ভিতরে দিয়ে পরিষ্কার করা হয়। এছাড়াও তোমার সোল্ডারিং করার সময় লিডটাকে রজনের ভিতরে চুবানো হয়। এই রজনটা মূলত হচ্ছে কাঠ জাতীয় আঠা আর কি, আঠা সিস্টেমই। এই রজন দিয়ে মূলত তাহলে কি কিসের কাজ করা হয় বলতো? পরিষ্কারের কাজ। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম টপিক, কি বলতো ভাইয়া? সোল্ডারিং। সোল্ডারিং গেল। এবার দ্বিতীয় টপিক কালার কোড। কালার কোড পড়ার আগে আমাদের তিনটা বিষয় একটু আলোচনা করি। বইয়ে তিনটা টপিক দেওয়া আছে, এর ভিতর থেকে আসো প্রথম টপিক যেটা বলছে। প্রথম টপিকটা আছে রেজিস্টার। কি আছে বলতো ভাইয়া? রেজিস্টার। দ্বিতীয়টা কি আছে? ক্যাপাসিটর। দ্বিতীয় টপিক হলো ক্যাপাসিটর। এবং তৃতীয় যেটা আছে সেটা হলো ইন্ডাক্টর। কি বলতো? ইন্ডাক্টর। এখন দেখো, তোমার ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর নিয়ে বেসিক ইলেকট্রিসিটিতে আমি বিস্তারিত বলছি। যারা ওই ক্লাস করো নাই, ওই ক্লাস করলে তোমরা বুঝতে পারবা। তারপরে যেহেতু এখানে আসছে টপিকগুলো আরেকবার রিপিট করি। এখন তাহলে প্রথমে কি বলতে হবে? রেজিস্টর। রেজিস্টর জানার আগে রেজিস্ট্যান্স বিষয়টা কি আমাদেরকে এটা জানা লাগবে। রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে, ধরো এটা তোমার একটা পরিবাহী। এই পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে যাবে। কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ওই পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে
বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়, এই বৈশিষ্ট্য বা ধর্মকে কি বলে? রেজিস্ট্যান্স। তার মানে ধরো বিদ্যুৎ এখান থেকে এই দিক দিয়ে যাবে, এই যাওয়ার সময় পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এই বিদ্যুৎ প্রবাহের বাধার সৃষ্টি হবে। কিসের সৃষ্টি? বাধার সৃষ্টি হবে। এই বৈশিষ্ট্য বা ধর্মকে কি বলে বলতো? এই বৈশিষ্ট্য বা ধর্মকে বলা হয় রেজিস্ট্যান্স। এখন যে ডিভাইসটা এই বাধাটা দিবে, বিদ্যুৎ প্রবাহের বৈশিষ্ট্য রেজিস্ট্যান্স ঠিক আছে, কিন্তু আমার এই বিদ্যুৎ প্রবাহের বাধা অনেক সময় আমাদের দরকার হয়। শুধু যে পরিবাহী বাধা দেয়, এই বাধার পরিমাণ অনেক কম থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাধা পরিমাণটা বেশি লাগে বা একটা ফিক্সড মানের বাধা লাগে। এই জন্য আমরা একটা ডিভাইস ব্যবহার করি, যে ডিভাইসটা একটা নির্দিষ্ট মানের বা একটা ফিক্সড মানের পরিমাণ বাধা দিবে। সাপোজ ধরো এই দিক দিয়ে তোমার কারেন্ট যাইতেছে, ধরো যে সাপোজ 5 এম্পিয়ার কারেন্ট, কিন্তু তোমার এখানে 3 এম্পিয়ার কারেন্টের প্রয়োজন। এখন দেখো কারেন্ট একদিকে জাস্ট এইটুকু একটা পরিবারের ভিতরে, একদিকে তোমার 5 এম্পিয়ার কারেন্ট দরকার, আর একদিকে হলো 3 এম্পিয়ার কারেন্ট দরকার। এখন এই যে কারেন্ট তোমার কি মানটা কমলো, এই মানটা কিভাবে কমাও? তুমি মাঝখানে একটা রেজিস্টার ব্যবহার কি করবা বলতো? রেজিস্টার মূলত প্রতীক হচ্ছে এরকম চিহ্ন আর কি। তুমি মাঝখানে যদি একটা রেজিস্টার ব্যবহার করো, তাহলে এটা কি করবে? কারেন্ট প্রবাহের বাধার সৃষ্টি করবে। তো রেজিস্টার জিনিসটা কি? এই যে ডিভাইসটা বাধা দিবে এটা বলা হয় রেজিস্টর, আর এই বাধা দেওয়ার ধর্মটা কি বলতো ভাইয়া? রেজিস্ট্যান্স। পরীক্ষা কিন্তু দুইটা আসতে পারে। যদি আসে রেজিস্টর কাকে বলে, তাহলে লিখবা কি? যে ডিভাইসটি বিদ্যুৎ প্রবাহে বাধা দান করে একে কি বলা হয়? রেজিস্টর। আর যদি আসে রেজিস্ট্যান্স কাকে বলে, তাহলে যে কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় ওই পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়, এই বৈশিষ্ট্য বা ধর্মকে কি বলা হয়? রেজিস্ট্যান্স। দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। এখন ফার্স্ট হবে কি বলতো ভাইয়া? রেজিস্টর গেল। রেজিস্টর তাহলে কি? যে ডিভাইসটা বিদ্যুৎ প্রবাহে বাধা দিবে। এরপর সময় ক্যাপাসিটর, বিস্তারিত বেসিক ইলেকট্রিক আসে আমি বলছি। তাহলে ক্যাপাসিটর সঙ্গে এভাবে বলবা যে দুইটি সমান্তরাল পরিবাহী পদার্থের মাঝখানে একটি অপরিবাহী পদার্থ যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় তাকে কি বলে? ক্যাপাসিটর। ধরো দুই পাশে দুইটা তোমার কি থাকবে বলতো ভাইয়া? দুই পাশে দুইটা থাকবে পরিবাহী পদার্থ, মাঝখানে একটা কি করবা তুমি? মাঝখানে একটা অপরিবাহী পদার্থ দিবা। এই যে দুই পাশে দুইটা পরিবাহী পদার্থের মাঝখানে একটি অপরিবাহী পদার্থ যুক্ত করে যে ডিভাইসটা তৈরি করা হবে একে কি বলা হয়? ক্যাপাসিটর। এর কাজ আছে, এর কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখা। কি করা? বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখা। আর এই ক্যাপাসিটরকে প্রকাশ করা হয় সি দ্বারা। এর একক হচ্ছে ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড। কি বলছি বলতো? ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড। তাহলে এই গেল ক্যাপাসিটর মূলত বেসিকটা পড়লে এখানে হবে। এরপর সময় কি? ইন্ডাক্টর। ইন্ডাক্টর সংজ্ঞাটা তুমি কি বলবা? ইন্ডাক্টর সংজ্ঞাটা হচ্ছে কোন পরিবাহী পদার্থের পেঁচানো কুণ্ডলী বা কয়েলকে ইন্ডাক্টর বলা হয়। কি বলছি আমি? কোন একটি পরিবাহী পদার্থের পেঁচানো কুণ্ডলী বা কয়েলকে কি বলে? ইন্ডাক্টর বলে। ধরো এটা তোমার একটা পরিবাহী থাকবে, একে জাস্ট তুমি পেঁচাবা, এই পেঁচানো কুণ্ডলীতে কি বলা হয়? ইন্ডাক্টর। একে প্রকাশ করা হয় এল দ্বারা। এবং এর কাজটা কি? এর কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনকে বাধাদান করবে। বিদ্যুৎ প্রবাহকে কিন্তু বাধাদান করবে না। বিদ্যুৎ প্রবাহকে বাধাদান করে কে বলতো? রেজিস্টর। আর বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনকে বাধাদান করবে কে? ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরের কাজ কি? বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনকে বাধাদান করে। এর একক হচ্ছে ভাইয়া হেনরি। একক কি বলতো? হেনরি। আবার এই হেনরিকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। তাহলে এই হচ্ছে তোমার ইন্ডাক্টরের বেসিক। তাহলে এই অধ্যায়ে আমাদের টোটাল দুইটা টপিক, একটা হচ্ছে সোল্ডারিং, একটা হচ্ছে কালার কোড। সোল্ডারিং আমাদের অলরেডি এখানেই শেষ। এরপর আসো কালার কোড। কালার কোডে যাওয়ার আগে তিনটা বিষয় বই যেহেতু আছে এগুলো পড়লাম আমরা, এটা রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। আরেকটা বিষয় জাস্ট তোমার মনে রাখা লাগবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে সোল্ডারিং টপিকেই। সোল্ডারিং এ যেহেতু অনেক সময় বলবে যে কোন আকৃতির সোল্ডারিং অতি উত্তম বা আদর্শ আকৃতির সোল্ডারিং এর নাম লেখো। তাহলে এখানে যেটা তুমি লিখবা, সোল্ডারিং সবচেয়ে আদর্শ আকৃতি হচ্ছে কি বলতো? কনিক্যাল আকৃতির সোল্ডারিং। কি আকৃতি বলতো ভাইয়া? কনিক্যাল আকৃতি। তো তোমার যদি বলে যে সোল্ডারিং এর আদর্শ আকৃতি কোনটি, কি লিখবা বলতো? কনিক্যাল আকৃতির সোল্ডারিং হচ্ছে আদর্শ আকৃতির সোল্ডারিং। এটা চিত্রটা ধরো এরকম হবে, এটা যদি একটা তার হয় তাহলে কনিক্যাল আকৃতির সোল্ডারিং কিরকম হবে? এই পাশে এবং এই পাশে এরকম থাকবে। এটা হচ্ছে তোমার কি বলতো ভাইয়া? কনিক্যাল আকৃতির সোল্ডারিং। যদি সংক্ষিপ্তে আসে তাহলে তুমি আগে সংজ্ঞাটা লিখবা, কনিক্যাল আকৃতির মানে লিখবে যে আদর্শ সোল্ডারিং, কনিক্যাল আকৃতির সোল্ডারিং, তারপরে বেশি বেশি চিত্রটা দিয়ে দিও, তাহলে তুমি পড়বা। ঠিক আছে ভাইয়া? দেখো আমাদের সোল্ডারিং শেষ। সোল্ডারিং পর তিনটে টপিক, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর শেষ। এবার আমরা কি দেখবো বলতো ভাইয়া? কালার কোড। তাহলে কালার কোড পড়ার আগে কিছু তোমাকে রং জানা লাগবে। এই রঙের কালার কোডটা আসলে কি ক্ষেত্রে লাগবে আমি তোমাকে বলি। ধরো একটা কোনো রেজিস্টর অথবা কোনো একটি ক্যাপাসিটরের গায়ে কিছু কালার দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে বলতো? কালার। ধরো সাপোজ এটা একটা তোমার রেজিস্টর, ধরো এরকম একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের গায়ে কি দিয়ে থাকবে বলতো ভাইয়া? এরকম কালার দেওয়া থাকবে। এটা কালো কালার, লাল কালার, হলুদ, সবুজ, এরকম কালার দেওয়া থাকবে। এই কালার দেখাই তোমাকে চিনতে হবে যে এটা কত ওহমের রেজিস্টার, 1K 2K বা 100, যাই হোক তোমার কি করে লাগবে বলতো ভাইয়া? এই কালার দেখাই তোমাকে চিহ্নিত করা লাগবে এটা কত ওহমের রেজিস্টার। ঠিক তেমনি ভাবে ক্যাপাসিটর চিহ্নিত করা যায় যেটা কত ওহমের ক্যাপাসিটর। এখন দেখো যেটা কথা হলো, এছাড়াও আবার ডিজিটাল কিছু রেজিস্টার আছে যেগুলো গায়ে লেখাই থাকে যেটা কত ওহমের রেজিস্টার, ওটা আরো অ্যাডভান্স লেভেলের আর কি। তো এইখানে তোমার কি লাগবে বলতো?
তোমাকে একটা কালার দিবে, রেজিস্টারে কিছু কালার দিবে, এই কালার দেখে তোমাকে চিহ্নিত করা লাগবে যেটা কত ওহমের রেজিস্টার। এই রেজিস্টারের গায়ে কত প্রকারের কালার থাকতে পারে এটা নিয়ে আমরা কালার কোড দেখবো। দেখো ভাই, কালার কোডের ম্যাথ করার আগে তোমার কয়েকটা রঙের যে মান নির্দিষ্ট, এই মানগুলো তোমাকে মুখস্থ করা লাগবে। এই রঙগুলোকে অবশ্যই তোমাকে সিরিয়ালি মুখস্থ করা লাগবে, কারণ সিরিয়ালি মুখস্থ করা একটু জটিল, কিন্তু যদি আমরা একটা টেকনিক অবলম্বন করি তাহলে এই রঙগুলো আমাদের সিরিয়াল অনুযায়ী মুখস্থ করা সহজ। তাই এই টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তুমি এইভাবে পড়বা যে কা বা লা ক হ স নি বে ধু সা। কিভাবে পড়বা বলতো ভাইয়া? তোমার কা বা লা, ধরো যে এই তিনটা একবার পড়বা কা বা লা, তারপর এই তিনটা পড়বা যে ক হ স, পরে এই তিনটা পড়বা যে এই চারটা একসাথে যে নিবে ধূসা। টোটাল কয়টা বলতো? 9টা। এই 9টা দিয়ে 9টা রং লেখা যায়। আমি এবারে লিখি। তো কাতে আমরা কি লিখতে পারি বলতো? কাতে লেখা যায় যে কালো। বাতে কি লেখা যায় বলতো? বাতে আমরা লিখতে পারি বাদামি। তারপর লাতে কি লেখা যায় বলতো ভাইয়া? লাতে লেখা যায় লাল। আবার কতে কি লেখা যায়? কতে লেখা যায় তোমার কমলা। হতে কি লেখা যায় বলতো? হতে লেখা যায় হলুদ। শতে লেখা যায় সবুজ। সেম ভাবে আমরা নিতে লিখতে পারি কি? নীল। বেতে লিখতে পারি কি? বেগুনি। তারপর তোমার ধুতে লিখতে পারি কি বলতো? ধূসর। আর একটা কি থাকলো? সাতে আমরা কি লিখতে পারি? সাদা। এখন দেখো, তুমি যদি এইভাবে পড়তা কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, এইভাবে তোমার সিরিয়ালি 9টা রং মুখস্থ রাখা একটু জটিল। এই যাতে জটিল না হয়, সহজভাবে টেকনিক্যাল কিভাবে মুখস্থ পারি এইটা দিয়ে কিভাবে পড়বা যে কা বা লা ক হ স নিবে ধূসা। আমরা যদি এই ছন্দটা মুখস্থ রাখি, এই ছন্দে কা দেখো, কালো বানানের প্রথম কি আছে? কা। এই কা আর এই কা মিল আছে, এরকম প্রতিটাই মিল আছে। এই টেকনিকে আমরা এটা মুখস্থ রাখতে পারি। এখন দেখো, তাহলে প্রথম আমরা কাজ কি করলাম? জাস্ট রংগুলোকে আমরা সিরিয়ালি টোটাল 9টা রং আমরা মুখস্থ করলাম। এই রংগুলো এখন মান আছে, মানগুলো তুমি বসাই দাও। কা, কাতে কি? কালো। এই কালোর একটা টলারেন্সের মান হচ্ছে কত বলতো? 0। তারপর বাদামি, বাদামি মান কত? 1। তারপর হচ্ছে লাল হচ্ছে 2, কমলা হচ্ছে কি বলতো? 3, হলুদ হচ্ছে কি? 4, সবুজ হচ্ছে কি বলতো? 5, নীল হচ্ছে 6, বেগুনি হচ্ছে 7, ধূসর হচ্ছে 8, সাদা হচ্ছে কি বলতো? 9। এগুলো হচ্ছে কি বলতো? এগুলো টোটাল হচ্ছে এই রংগুলোর এগুলো মান। এখন দেখো ভাইয়া, এগুলো তো মান ঠিক আছে, বাকি আরো কিছু বিষয় আমাদের জানা লাগবে। এখন আমরা এই বিষয়গুলো এক এক করে দেখব। এখন যেটা আমাদের বিষয়টা লাগবে সেটা হচ্ছে ম্যাথে তোমার এটা 100% ক্লিয়ার হবা। বাকি এখন এইটুকু জানি রাখলে ভালো হবে যে তোমার কালার কোডের ক্ষেত্রে যদি তৃতীয় ব্যান্ডে থাকে বা রিং ব্যান্ড বলা হয়, ব্যান্ডে থাকলে এটা একটা মান হয়, গুণক মান বলা হয় এটাকে। তো গুণক মানটা কিভাবে হবে? প্রথমটার ক্ষেত্রে যদি কালো থাকে 10⁻0 হবে, যার মান হচ্ছে 1। পরে যদি তোমার কি থাকে? বাদামি থাকে, তো এটা হবে 10⁻1। জাস্ট এইটা দেখো, বিষয়টা দেখো, সহজভাবে মনে রাখো, এটা ম্যাথে তুমি ক্লিয়ার হবা। তৃতীয় ব্যান্ডের ক্ষেত্রে কি হয়? যদি এরকম থাকে তাহলে আমরা 10⁻⁴ উপরের সংখ্যাটা লিখবো। এটা কোন সংখ্যাটা লিখবো? যত বাদামি, বাদামির মান কত? 1। তৃতীয় ব্যান্ডে যদি এই বাদামিটা থাকে তাহলে আমরা 1 তো লিখবো, ভালো কথা, বাট এই 1টাকে একটা 10 লিখবো, 10 এর উপর 10⁻1 লিখবো, ঠিক আছে? সেম ভাবে দেখো তো লাল, তৃতীয় ব্যান্ডে যদি লাল থাকে তাহলে আমরা 10 লিখবো, লালের মান কত? 2, 2টা কি লিখবো? 10⁻2 লিখবো। সেম ভাবে 10⁻3, 10⁻4, 10⁻5, 10⁻6, 10⁻7, 10⁻8, 10⁻9। এটা কোন ব্যান্ডে থাকলে লিখতে পারবো না? তৃতীয় ব্যান্ড বা রিং ব্যান্ড বলা হয়। এখন তাহলে এইসব বিষয়, তাহলে মোটামুটি এইটুকু বেসিক। আরেকটা বিষয় জানা লাগবে যে টলারেন্স মান কি মান বলতো? টলারেন্স। টলারেন্স টোটাল আছে কয়টা? 3টা। প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে সোনালী। কি বলতো ভাইয়া? সোনালী। তো সোনালী ব্যান্ডের জন্য কি হবে? +-5%। কি হবে বলতো? +-5%। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি? রূপালী। কি বলতো? রূপালী। রূপালীর জন্য কত পার্সেন্ট বলতো? +-10%। কত পার্সেন্ট? +-10%। এরপর যেটা আছে সেটা হচ্ছে নো কালার বা কোনো কালার না থাকলে, কোনো কালার নেই, বা এটাকে বলা হয় কি? নো কালার। নো কালার। এই নো কালার জন্য কি হবে বলতো? +-20%। কি হবে? +-20%। এটা হচ্ছে তোমার +-20%। কার জন্য বলতো? এটা নো কালার। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের কালার কোডের বেসিক। জাস্ট এইটুকু বেসিক যদি তুমি বুঝে থাকো তাহলে তো ম্যাথে তোমার একদম ক্লিয়ার হবে। আর বাকি যদি একটু কনফিউজ থাকো সমস্যা নাই, যখন আমরা ম্যাথ করবো ম্যাথের ক্ষেত্রে আমাদের সলভ হবে। তাহলে এখন দেখো ভাইয়া, আমাদের কালার কোডের বেসিক শেষ।
তাহলে এখন দেখো ভাইয়া আমরা কি করব, উদাহরণ 1 যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো একটা প্রশ্ন, বাকি যেগুলো থাকবে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো উদাহরণ 1টা কি বলছে, আমি কথাটা লিখিনি, জাস্ট বলে দিতেছি তাহলেই হবে। উদাহরণ 1-এ তোমাকে বলছে যে একটা রেজিস্টার আছে, যে রেজিস্টারের গায়ের মধ্যে কিছু রং আছে, রংগুলোর নাম এখানে বলে দিছে। প্রথমটা কি বলছে বলতো, লাল, দ্বিতীয়টা হচ্ছে বেগুনি, তৃতীয়টা হলুদ। বলছে লাল, প্রথম ব্যান্ডে লাল, দ্বিতীয় ব্যান্ডে হলুদ এবং দ্বিতীয় ব্যান্ডে বেগুনি এবং তৃতীয় ব্যান্ডে হলুদ, এই 3টে রং বিশিষ্ট একটা রেজিস্টার, যার টলারেন্সে কি আছে বলতো, রূপালী। এই রূপালী আছে। বলছে যে এই রেজিস্টারটার মান বের করো, বলছে এই কালার কোডের সাহায্যে এই রেজিস্টারের মান বের করো। এখন দেখো আমি তোমাকে কি শিখেছিলাম বলতো, যে এই যে প্রত্যেকটা রংগুলো আছে, প্রথম ব্যান্ডের রংগুলোর মান কিভাবে বের করা বলতো, টেকনিক শিখে দিয়েছিলাম, কি কাবালা কহসা নিবেদুষা। এখান থেকে তুমি দেখবা যে এইটা লালটা কিসের ভিতরে বলছে বলতো, কাবালা কতই পড়ছে 3 নম্বরে। 3 নম্বরে পড়লে প্রথম নম্বর 0 যেহেতু হয়েছে, লালের মান কত হবে বলতো 2, লালের মান কত 2। এখন দেখো ভাইয়া বইয়ে যেভাবে আছে আমি তোমাকে এইভাবে করাবো না, আমি আর একটু আপডেট করে করাবো। যদি চাও আমার নিয়মটা ফলো করতে পারো, আশা করি অনেক ভালোই হবে। তাহলে দেখো তুমি কি করবা, তোর প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ড আছে, আর এটা হচ্ছে কি চতুর্থ। তুমি এখন কি করবা, প্রত্যেকটা ব্যান্ডের একটা নাম দিবা আলাদা তোমার পার্সোনাল ভাবে। এই যে প্রথম যে ব্যান্ডটা, এটার নাম দিয়ে বলতো এ, দ্বিতীয় যে ব্যান্ড থাকবে এটার নাম দিয়ে বি, আর তৃতীয় ব্যান্ড যেটা এটার নাম কি দিবা সি, আর চতুর্থটার নাম তাহলে কি হবে ডি। জাস্ট এইভাবে তুমি চিত্র, এটা কিন্তু দেওয়া লাগবে পুরো চিত্রটাই পরীক্ষা দিবা, এইভাবে ইন্ডিকেট করবা যে এ বি সি ডি, ব্যান্ডের নামগুলো তুমি ধরছো। এবার লিখবা যে প্রথম ব্যান্ডে লাল রঙের জন্য কি লিখবো বলতো, প্রথম ব্যান্ডে লাল লাল রঙের জন্য কি লিখছো, প্রথম ব্যান্ডের লাল রঙের জন্য, প্রথম ব্যান্ডে কি ধরছো তুমি এ, ইকুয়াল কত হবে, কা বা লা কত হয়ে যায় 3, 3 থেকে তুমি এক ব্যাগ দিয়ে কত আসবে 2। কেন বলতো এক ব্যাগ দিছো, কারণ প্রথমটা তোমার 0 থেকে শুরু হচ্ছে। লালের জন্য আমরা কত লিখবো 2। এবার লেখো দ্বিতীয় ব্যান্ডে কি আছে তোমার বলতো, বেগুনি। দ্বিতীয় ব্যান্ডে কি আছে, বেগুনি রঙের জন্য, দ্বিতীয়টা কি হচ্ছিল বি, বি ইকুয়াল কত হবে, কা বা লা ক হ স নি বি, বি কত গেছে বলতো 8-এ গেছে, 8 থেকে এক ব্যাগ দিবে কত হবে 7, তাহলে কত হবে তোমার 7। এবার আসো তৃতীয় ব্যান্ড, তৃতীয় ব্যান্ডে কি আছে বলতো হলুদ, তৃতীয় ব্যান্ডে কি আছে হলুদ রঙের জন্য, তাহলে কা বা লা ক হ কত গেছে বলতো 5-এ, 5 থেকে এক ব্যাগ দিলে কত হবে 4, তাহলে সি ইকুয়াল, এখন 4 লিখলাম ভালো কথা। এখন দেখো ভাইয়া তোমাকে আমি একটা বলছিলাম যে তৃতীয় ব্যান্ডের রঙের ক্ষেত্রে কি হবে, আমরা মানটা তো লিখবো ঠিক আছে, বাট কিভাবে লিখবো, 10 এর উপর পাওয়ার হিসেবে লিখবো, কি হিসেবে 10 টু দি পাওয়ার হিসেবে। তাহলে যেহেতু 4 হয় তাহলে এই 4টা আমরা লিখবো 10 টু দি পাওয়ার 4 হিসেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ভাই কি আছে বলতো, রূপালী, তাহলে লিখবা চতুর্থ ব্যান্ডে রূপালীর জন্য, রূপালী রঙের জন্য। এখন দেখো ভাইয়া তোমার যে চতুর্থ ব্যান্ড বা একদম দূরে যে ব্যান্ডটা থাকবে, এই ব্যান্ডে যে রংটা থাকবে এর মান হবে কি বলতো টলারেন্স। এই কয়টা উপায় আছে এই টলারেন্সের, 3টা। একটা হচ্ছে কি বলতো সোনালী, আরেকটা হচ্ছে কি তোমার এই যে রূপালী, আরেকটা হচ্ছে কি নো কালার। তাহলে আমরা সোনালী ক্ষেত্রে কি জানি, সোনালী ক্ষেত্রে জানি +-5%, তাহলে রূপালী ক্ষেত্রে কি জানি বলতো, রূপালী ক্ষেত্রে জানি যে +- কত পার্সেন্ট বলতো 10%। তাহলে আমরা এখানে কত লিখবো, যে ডি ইকুয়াল +- কত পার্সেন্ট 10%। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমরা কি করলাম, প্রথম ব্যান্ডের রঙের জন্য এর মান বসালাম, দ্বিতীয় ব্যান্ডের রঙের জন্য এর মান, তৃতীয় ব্যান্ডের রঙের জন্য এর মান, চতুর্থ ব্যান্ডের রঙের জন্য এর মান। বাকি প্রথম দ্বিতীয় স্বাভাবিক, তৃতীয়টা কি হয়ে বসছে 10 এর উপর পাওয়ার হিসেবে, আর চতুর্থটা যেহেতু টলারেন্স আমরা কিভাবে লিখছি +-10% লিখছি। এখন দেখো ভাইয়া তাহলে তুমি লিখবা যে অতএব নির্ণেয় রেজিস্ট্যান্স, নির্ণেয় রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তুমি কি লিখবা, এটা একটা সূত্র লিখবা, সূত্রটা কি বলতো এ আর বি তুমি পাশাপাশি লিখবা, কি করবা এ আর বি পাশাপাশি লিখবা, ইনটু কি দিয়ে বলতো সি, ব্যাপার দিয়ে +-10%, +- ডি দেওয়া আগে, + কি দিয়ে বলতো ভাইয়া +-ডি, কি লিখবা এ আর বি পাশাপাশি লিখবা গুণন সি +-ডি। এখন দেখো জাস্ট মানগুলো বসাও, এ এর মান কত বলতো 2, বি এর মান কত 7, ইনটু সি, সি এর মান কত বলতো 10 টু দি পাওয়ার 4, +-ডি এর মান কত বলতো 10%, +-ডি এর মান কত 10%। 27 গুণ কত হচ্ছে 10 টু দি পাওয়ার 4, এটা গুণন করলে কত হবে বলতো 27, এর 2,70,000 আর কি, তারপর +- কত আছে 10%। এখন দেখো এই পর্যন্ত আসলো। এখন এখান থেকে বলতো একবার কি আছে প্লাস, একবার কি আছে মাইনাস, এখান থেকে আমরা দুইটা মান বের করবো, একটা হলো সর্বোচ্চ মান, একটা কি বলতো সর্বনিম্ন মান। তো তুমি লিখবে অতএব সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানটা তুমি কি পাবা, কিভাবে পাবা, প্রথমে এক কাজ করবা, তুমি ক্যালকুলেটরে এটা লিখবা, কি লিখবে বলতো, লিখবা যে 27
দেওয়ার পর 4টা শূন্য গুণন কত দিবা 10%। কিভাবে লিখবা 27 দিয়ে 4টা শূন্য দিবা গুণন 10% দিবা। দেওয়ার পর এখানে কত আসবে, এখানে ধরো যে যত আসলো এই এই যে মানটা আসবে এই মানটার সাথে যখন তুমি সর্বোচ্চ মান বের করবা তখন তুমি এটা লিখবা যে 27 দিয়ে 4টা শূন্য দিবা প্লাস এই যে তুমি এইখানে যে মানটা পাইছো গুণন 10% কইরা এই মানটা এখানে বসাই দিবা। বসাই দেওয়ার পর যে মানটা আসবে এই মানটাই হবে কি বলতো তোমার অ্যান্সারে, তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে নিও। আর এরপর দেখো সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মান কি বলতো সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানটা কিভাবে আসবে, এই যে তুমি 27 পর 4টা শূন্য অর্থাৎ 2,70,000, 2,70,000 সাথে যে 10% গুণ করছো, গুণ করে একটা মান পাইছো, এই মানটার সাথে একবার যখন তুমি যোগ করবা তখন কি হবে সর্বোচ্চ মান। এই মানটার সাথে যখন তুমি বিয়োগ করবা অর্থাৎ 2,70,000 লিখবা, লেখার পর এখান থেকে যে মানটা তুমি পাইছো এই মানটা কি করে বিয়োগ, বিয়োগ করার পর তুমি যে মানটা পাবা এই মানটা হচ্ছে কি বলতো সর্বনিম্ন মান। তাহলে মূলত এটাই হচ্ছে তোমার কালার কোডের সাহায্যে কিভাবে রেজিস্টারের মান নির্ণয় করে। বাট একটু ভাই মিস্টেক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি বলতো উদাহরণ 1 লিখছি বাট এখানে জাস্ট আমরা রংটা এক্সচেঞ্জ হচ্ছে, লালের জায়গায় হলুদ গেছে, হলুদের জায়গায় লাল আসছে, এই জন্য মানটা ভেরিয়েবল আসছে। বাট আমি মনে করি এটা ভালোই হচ্ছে, কারণ কি এখন উদাহরণ একটা তোমার কি থাকে বলতো হোমওয়ার্ক, যেটা তুমি বই না দেখে তুমি করবা। এখন দেখো তাহলে আমি আরেকবার শর্টকাট রিপিট করতেছি, তাহলে প্রত্যেকটা ম্যাথে এরকম তুমি আগে চিত্র আঁকাই নিবা, যে প্রশ্ন দেওয়া থাকবে ওই অনুযায়ী চিত্র আঁকাবা, আঁকার পর বই যেটা দেওয়া নাই তুমি এইভাবেই করবা। প্রথম ব্যান্ড ধরবা এ, দ্বিতীয়টা বি, পরেরটা সি এবং পরেরটা কি ধরবা ডি। এরপর লিখবা কি প্রথম ব্যান্ডের রঙের জন্য, যেহেতু প্রথম ব্যান্ডের রং কি আছে এখানে লাল, লাল রঙের জন্য কি এর মান হচ্ছে 2। আর তোমার বই প্রথম রং কি আছে বলতো হলুদ, এই জন্য এখানে আমরা কি নিছে 4 নিছে। তারপর দেখো তাহলে দ্বিতীয় ব্যান্ড তৃতীয় ব্যান্ড এভাবে মান লিখলাম। চতুর্থ ব্যান্ড টলারেন্স প্লাস মাইনাস রুপালি আছে, এই জন্য প্লাস মাইনাস 10% দিছি। এবার কি নির্ণয় রেজিস্ট্যান্স সূত্র কি বলতো এ বি পাশাপাশি লিখবা গুণন সি প্লাস মাইনাস ডি। পরে প্রত্যেকটা মান বসাইলাম, জাস্ট আমরা ক্যালকুলেশন করলাম। সর্বোচ্চ মান কিভাবে পাবো, এই 2,70,000 সাথে 10% গুণন করবা, গুণ করে যে মানটা আসবে এই মানটা যখন যোগ করবা তখন পাবো সর্বোচ্চ মান, আর এই মানটা যখন তুমি বিয়োগ করবে তখন পাবো কি সর্বনিম্ন মান। মূলত এইভাবেই কালার কোডে মান বের করে। এখন তোমার যে কাজ হচ্ছে হোমওয়ার্ক কি বলতো, তোমার কি উদাহরণ একটা তুমি হোমওয়ার্ক বই না দেখে করবা, কইরা ছবি দিবা, আশা করি আমাদের কমেন্টে দিবা। তো এই হলো ভাই বিস্তারিত তোমাদের কি এক থেকে মানে এক অধ্যায় সম্পূর্ণ কনসেপ্ট। প্রথমে আমরা কি পড়ছি, প্রথমে সোল্ডারিং কি এটা পড়লাম, দ্বিতীয় কি পড়লাম রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই বিষয়গুলো পড়লাম। তৃতীয় কনসেপ্ট আমরা কি দেখলাম কালার কোড। আশা করি ক্লাসটি ভালোই লাগছে। ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবা। তো আজকের মতো এখানেই শেষ করেছি ভাইয়া, ভালো থাকবে, খোদা হাফেজ।